আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ন, হালকেস্টনের ম্যাথ অ্যান্ড ফিজিক্স ইনস্ট্রাক্টর। বর্তমানে অধ্যয়নরত আছি চুয়েট ত্রিপলিতে। তো আজকে আমরা মেইনলি আমাদের যে প্রি অ্যাডমিশন যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে, সো ওই কোর্সটার স্ক্রিনে দেখতেই পারতেছি ফিজিক্স ফার্স্ট পেপারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মহাকর্ষ ও অভিকর্ষ, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তো যেহেতু এটা আমাদের প্রি অ্যাডমিশন কোর্স, তো সেহেতু ক্লাসের ধরনটা হবে হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে যেই কোয়েশ্চেনগুলো আসছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটি যেমন বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটে, পাশাপাশি কিছু এমসিকিউ আছে বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ওই জিনিসগুলো আমরা আজকে মেনলি দেখা ট্রাই করব। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সেটা হইতেছে যে প্রথমেই যেটা হবে, প্রথম কোয়েশ্চেনটা বুটেক্স 2021-এ আমার কোয়েশ্চেনটা আসছে। কোয়েশ্চেনটা হচ্ছে এইরকম যে পৃথিবীর ঘূর্ণন বেগ, পৃথিবীর যে ঘূর্ণন বেগ, এই ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হবে। ভারহীন হবে মানে কোনো বস্তু ভরটা থাকবে না। আচ্ছা, তাহলে আমরা এমনিতে জানি যে যে কোনো অঞ্চলে বা হচ্ছে ল্যামডা অক্ষাংশে কোনো অঞ্চল আমি যদি কনসিডার করি, ওইখানে জি এর মান বের করা ফর্মুলা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো এখন যেটা হইতেছে যে আমাদের নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আমাদের ল্যামডা ইকুয়াল টু কত ডিগ্রি, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তো ল্যামডা 0 ডিগ্রি বসালে এখান থেকে আমি পেয়েছি জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এটা। তো এখন এখানে যেটা হইতেছে যে আমরা যেই জিনিসটা করব যে এখান থেকে ওমেগা বের করব, আর হচ্ছে মানে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হয়ে গেলে সেই ক্ষেত্রে আবার ওই ভারহীন কনসিডার করে ওমেগা বের করব, বা হচ্ছে আমাদের ঘূর্ণন বেগ বের করব। দেন বের করে দুইটার মধ্যে আমরা হচ্ছে কম্পারিজন করে দেন হচ্ছে আমরা কমেন্ট করব যে হচ্ছে একটা আরেকটার মেইনলি আসলে কত গুণ হবে, এই জিনিসটা আমাকে এখান থেকে বের করতে হবে। তো এমনিতে আমার নর্মালি যেটা হইতেছে যে পৃথিবীতে ওমেগা ইকুয়াল টু আমরা জানি কত, 2π/t। এটা 2π/t, এটা হচ্ছে আমাদের ওমেগা। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপরে যেটা হইতেছে ওমেগা ইকুয়াল টু 2π/t, এটা আমি পাইছি। এখন নর্মালি নিরক্ষীয় অঞ্চলে বা এটা একটু ক্যালকুলেট করলে 2π আর নিচে যেটা টি মানে হচ্ছে আমরা একদিন চিন্তা করি, পৃথিবীতে একদিনে ঘুরে টোটাল কত, 86,400 সেকেন্ড। 86,400 ভাগ করে দিলে এটা দিবে হচ্ছে 43,200। এই ভ্যালুটা যেটা, এটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বেগ নর্মালি থাকে। যদি আমার নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুকে আমি ভারহীন চাই, ভারহীন মানে তার মানে হচ্ছে ভর যেটা থাকবে না, মানে ওজন থাকবে না, এম জি ড্যাশ 0, বা সোজা বাংলার কথা ভারহীন বানাইতে হইলে জি ড্যাশ যে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে 0 হবে। তো এটার ভ্যালু 0 কনসিডার করে জি মাইনাস এখানে ওমেগা যেটা ধরলাম, এই ওমেগা এটা কি নিরক্ষীয় অঞ্চলে বের করতে চাইতেছি, সাপোজ এটাকে ধরলাম ওমেগা এন স্কোয়ার আর। তো এই অবস্থায় আমি লিখবো হচ্ছে ওমেগা এন স্কোয়ার আর ইকুয়াল টু হচ্ছে আমার জি, বা এখান থেকে লিখি হচ্ছে ওমেগা এন ইকুয়াল টু রুট আবার এই জি এর নিচে হচ্ছে আমার যাবে হচ্ছে আর, তারপর একটা রুট এসে পড়বে জি বাই আর। এটা তো জি এর ভ্যালু 9.8 বসাবো, আর যেটা এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দিবে। পৃথিবীর ব্যাসার্ধ এখানে বসাই দিয়ে এখান থেকে আমরা কি পাবো, ওমেগা এন পেয়ে যাব। তো এইটা কোন অবস্থায়, নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হইলে তখন ঘূর্ণন বেগটা এটা, আর এটা হচ্ছে নর্মালি পৃথিবীর ঘূর্ণন বেগ। তো আমাকে বলতেছে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হইলে, তো এই যে ওমেগা এন যেটা এত গুণ হইলে, ওমেগা এন ডিভাইডেড বাই ওমেগা, এই রেশিও বের করে ফেলবো। এখান থেকে ক্যালকুলেট করে এটা বের করবো। আর এর মান কিন্তু 6.4 × 10⁶। তো এটা বের করব, আবার এখান থেকে ওমেগা যেটা এটা বের করবো, দেন দুইটা ভাগ করে দিব, ভাগ করে দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে কত গুণ হইলে। তো নর্মালি এটা অনেক সময় এমসিকিউ তো দিয়ে দেয়, এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের 17 গুণ। অলমোস্ট 17 গুণ হইলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হবে, এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। তো এটা ভালো কোয়েশ্চেন ছিল, তো এটা আমরা দেখব। এখন আমরা আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা, দ্বিতীয় কোয়েশ্চেনে, এই কোয়েশ্চেনটাতে বলতেছে এরকম যে প্রতিটি 2 × 10⁻30 কেজি এত ভরের দুইটা তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। আচ্ছা ঠিক আছে, নিকটবর্তী পূর্বে তাদের মানে তারা দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার।
এবং তাদের গতি ছিল নগণ্য, মানে মানে হচ্ছে নিকটবর্তী পূর্বে সংঘর্ষ হয় নাই, তার আগ মুহূর্তের অবস্থা। সংঘর্ষ হওয়ার পরবর্তীতে তাদের বেগ কত? প্রতিটি তারার ব্যাসার্ধ 10⁴ কিলোমিটার। ধরে নাও যে সংঘর্ষ না হওয়া পর্যন্ত তারা দুইটা অবিকৃত থাকবে। আচ্ছা, কোশ্চেনটা একটু মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট কোশ্চেনটা সহজ। তো নর্মালি কথা যেই জিনিসটা সেটা হইতেছে যে আমরা অলওয়েজ শক্তি সংরক্ষণশীলতার নীতিটা মেনটেন করব। তো আমাদের টোটাল যে শক্তি, আমাদের ফর্মুলা যেটা G/mm/r, এটা হচ্ছে আমাদের শক্তির ফর্মুলা, বা হচ্ছে আমরা বলতে পারি বিভব শক্তি বলতে পারি, -G/mm/r ক্যালকুলেশন করে এটা আসে। তো এখন প্রাথমিক অবস্থায় প্রতিটা মানে হচ্ছে দুইটা তারা, তো আমি ধরলাম প্রত্যেকটা তারার ভর হচ্ছে m করে, তাহলে ইনিশিয়ালি তাদের টোটাল শক্তিটা হচ্ছে G/mm হচ্ছে এদের মধ্যবর্তী তখন দূরত্ব কত ছিল? 10⁹ কিলোমিটার। তাহলে 10⁹ ইন্টু 10⁵ মিটারে নিলাম। দেন পরবর্তীতে যখন সংঘর্ষ হইতেছে, সংঘর্ষ হওয়ার পরে কত হবে? -G/m বাই, এখানে কি আসবে? এইখানে যে জিনিসটা আসবে যে সংঘর্ষ হওয়ার পরবর্তী স্টেজে এখানে তো একটা দূরত্ব আছে, সংঘর্ষ যখন হয়ে গেছে, এই হচ্ছে একটা তারা, এই একটা তারা, দুইটা সংঘর্ষ হয়ে গেছে। তা এখন দুইটা প্রত্যেকটা তারা ব্যাসার্ধ দেওয়া আছে, এই তারা ব্যাসার্ধ 10⁴, এই তারা ব্যাসার্ধ 10⁴। তো এদের মধ্যবর্তী এখন দূরত্ব যেটা চিন্তা করব, দুইটা তারা ভার কেন্দ্র থেকে বা কেন্দ্র থেকে এই দূরত্ব নিব। এইটা এইখানে এই মেথড, জাস্ট এই কনসেপ্টটাই ইম্পর্টেন্ট, যে দুইটা তারা সংঘর্ষ হয়ে গেলে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে এই যে দুইটার ভার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো এটা কত? 10⁴ প্লাস 10⁴, এটা দেওয়া কিলোমিটারে 10⁵ দিয়ে গুণ করে দিব। এখনো কাজ শেষ হয় নাই, আরেকটু কাজ বাকি আছে। সংঘর্ষ যে হইছে, এই ইনিশিয়ালি যে টোটাল শক্তিটা ছিল এইটা দুইটা পোর্শন ভাগ হয়ে গেছে, একটা বিভব শক্তিতে, আরেকটা গতি শক্তিতে কনভার্ট হবে। ওই গতি শক্তি কত? 1/2 mv²। তো কারণ আমাদের সংঘর্ষ পরে দুইটা বেগ চেয়েছে, দুইটা বেগ হচ্ছে আমি দিলাম মিলিত বেগ। এখন ওইটা লেখার আগে আমাকে 2 দিতে হবে। কেন? কারণ দুইটা তারা, নট একটা তারা, দুইটা তারা, এই কারণে দুইটা টোটাল ভর কত? 2m, বা যেটাকে আমি 2 বাইরে দিলাম, আর এখানে 2 ইন্টু লিখবো 1/2 mv²। তাহলে এইটা হচ্ছে একটা লাইন যে হচ্ছে আমাদের ওভারঅল শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে পাই। টোটাল এই শক্তিটা একটা বিভব শক্তি আর হচ্ছে গতি শক্তিতে কনভার্ট হয়ে যায় এরকম। তো এখান থেকে আমার হচ্ছে আমার এম এর মান দিয়ে দিছে, এম এর মান বসাবো, সব কিছু বসাবো, জি দেওয়া আছে, খালি মিসিং কি ভি। তো সংঘর্ষ করে তাদের বেগ বি, এইটা আমি ইজিলি বের করে ফেলতে পারবো। তো এইটা আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের যে কোয়েশ্চেনটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, রেগুলার পরীক্ষাতে আসে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যে বলতেছে মনে করো পৃথিবীর কেন্দ্র দিয়ে, মানে হচ্ছে আমি একটা পৃথিবী চিন্তা করছি, তো পৃথিবীর কেন্দ্র দিয়ে আমি এইখান থেকে, এই যে এটা পুরাটা পৃথিবী ছিল, মাঝখানে এখানে ছিল হচ্ছে সেন্টার। তো এই কেন্দ্র দিয়ে আমি একটা কি করছি, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা টানেল খনন করা হয়েছে। এই যে ফাঁকা স্থান যেটা, এটা হচ্ছে আমাদের টানেল। তো একটা টানেল খনন করা হলো। দেখাও যে এই টানেলে আমি যদি একটা পাথর ফেলে দিই, কোন একটা পাথর বা বল যাই ফেলে দিই, ওইটা এর গতিটা সরল দোলন গতি হবে। এবং এই কোয়েশ্চেনটা এত বেশি ইম্পর্টেন্ট যে এগুলো বুয়েটেও আসছিল, রুয়েটেও আসে, বিভিন্ন জায়গায় বারবার ঘুরে ফিরে আসে। তো এটা ভালো মতো বুঝতে হবে। তো এটা এবং পাথরটা সরল দোলন গতির পর্যায়কাল নির্ণয় করতে বলছে, টি, যেখানে পৃথিবীর ঘনত্ব এত দেওয়া আছে। আচ্ছা, তো একটা টানেল আমি খনন করছি। তো এই পথে আমরা, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র। তাহলে আমি একটা কাজ করি, সেটা হইতেছে এতটুকু তো হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর আমি এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে চাই। পৃথিবীর কেন্দ্রে কিন্তু 0, এটা হচ্ছে পৃষ্ঠে কিন্তু জি, এখানেও পৃষ্ঠ, এটাও কি জি। আমি ধরলাম এখানে একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টের নাম আমি ধরলাম হচ্ছে আমাদের এ পয়েন্ট। এই পয়েন্টটা আমি ধরলাম এ পয়েন্ট। তো আমি চাইতেছি যে আমাদের এ বিন্দুতে আমি অভিকর্ষ ত্বরণের মান বের করতে, জি এ, এটা। তো এটা কিন্তু কি পৃথিবীর পৃষ্ঠ থেকে কি অভ্যন্তরে না, একটু অভ্যন্তরে।
তো আমি ধরলাম এতটুকু যে হাইট, এই হাইটটা এই হাইটটাকে আমি ধরলাম হচ্ছে এইচ, এতটুকু হচ্ছে এইচ এটা। আর তাহলে এতটুকু হাইট কতটুকু, এই যে এটা হচ্ছে সেন্টার ধরলাম ও, এতটুকু হাইট, এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের আর মাইনাস এইচ, যেটাকে আমি ধরলাম হচ্ছে এক্স এর সমান। আমি চাইতেছি পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে। কেন এটা দিয়ে করলাম, কারণ টানেল তো হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরে চলে গেছে না, বা হচ্ছে যে পৃষ্ঠ থেকে কি ভিতরের দিকে চলে গেছে না, তো ত্বরণ বের করে আমি এটা যে একটা সরল দোলন গতি, এই জিনিসটা প্রুফ করবো আর কি। কারণ সরল দোলন গতির যে বৈশিষ্ট্য সেটা ছিল হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং হচ্ছে আমাদের বিপরীতমুখী, এটা ছিল আমাদের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে যেটা আমি লিখবো সেটা হইতেছে যে জি এ, বা হচ্ছে আমাদের এই যে এই এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যেটা, এটা কিন্তু জি ইন্টু 1 মাইনাস ফর্মুলা কি এইচ বাই আর, এটা। তাহলে এটা কতটুকু গভীরতা আছে, এইচ গভীরতা, এইচ ডিভাইডেড বাই আর। তো এখান থেকে লিখতে পারি জি এ ইকুয়াল টু জি ইন্টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে আর আছে, আর থেকে এইচ বাদ দিয়ে দিলে আর মাইনাস এইচ যেটা, এটা মানে কত, এটা সমান হচ্ছে এক্স। তো এটা বসাই দিলে এখান থেকে পাবো জি এ ইকুয়াল টু জি, এখানে যেটা হবে যে হচ্ছে আমাদের, আমি তো এই পয়েন্টের মধ্যে বের করতে চাইতেছি অভিকর্ষ ত্বরণ, বা হচ্ছে মানে জি এর মান এই পয়েন্টে, কারণ আমাদের সরল সন্ধিত গতি দেখাইতে হলে এর সমানুপাতিক মাইনাস এক্স এই টাইপের জিনিস আসবে আর কি। তো আমার কেন্দ্র তো এইখানে, এই পয়েন্টটা আমি চাইতেছি জি বের করতে পৃথিবীর অভ্যন্তরে। তাহলে এই যে এইটা যেটা মানে এই যে উপরের দিকে যেটা হইতেছে আমাদের ত্বরণটা মানে হচ্ছে এখানে সরণ যেটা আছে, আমি কিন্তু এই যে এই হাইট চিন্তা করতেছি আর মাইনাস এইচ বা এক্স যেটা, এটা কিন্তু কি কেন্দ্র থেকে উপরের দিকে, যে পয়েন্টটা আমি চুজ করছি এটা কিন্তু কেন্দ্র থেকে কি উপরের দিকে, মানে হচ্ছে আমার যে সরণ যেটা, মানে যেই সরণটা আমি নিতেছি এখানে কেন্দ্র থেকে, এটা কি উপরের দিকে। কিন্তু আমাদের ত্বরণ যেটা, ত্বরণ কিন্তু অলওয়েজ কাজ করে কি নিচের দিকে। তো ওই কারণে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিই, এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিই। দেন পরবর্তী স্টেপে যেটা করি যে আমাদের এই জি মানে হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, আর এখান থেকে এক্স বাই আর, এটাকে লিখবো মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু হচ্ছে এক্স, মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে এক্স দিবে। আচ্ছা ভাই, মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু এক্স এটা দিল। তো এখন আমি যেটা করব যে আমাদের এইটা যেটা, এই যে জি এর মান, এইটা কি হয়েছে, এইটা কিন্তু এই পুরো পোর্শনটা একটা ধ্রুবক, এটা একটা কি ভ্যালু, এটা একটা ধ্রুবক, ধ্রুবক। তাহলে ধ্রুবক সরাই দিলে আমরা কিন্তু পাই জি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে আমাদের ত্বরণ কিন্তু সরণের সমানুপাতিক এবং কি আসছে বিপরীতমুখী আসছে। আচ্ছা ফাইন, তো এইটা যেটা, এইটাই কিন্তু আমাদের সরল সন্ধিত গতিকে রিপ্রেজেন্ট করে। তাহলে সরল দোলন গতি যে হবে এইটা তো মোটামুটি আমরা শিওর হইলাম। দেন পরবর্তী স্টেপে বলতেছে পর্যায়কাল বের করা। আচ্ছা পর্যায়কাল বের করার আগে আমরা লিখবো এফ ইকুয়ালটা, আমরা জানি সরল দোলন গতির ক্ষেত্রে ফর্মুলা কি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আবার আমরা জানি এফ ইকুয়াল টু কত এম জি। তাহলে এখানে ভ্যালু বসাই দিয়ে এম এরকম থাকলো, আর জি যেটা, জি বলতে আসলে জি মানে যেই পয়েন্টে পৃথিবীর অভ্যন্তরে টানেল কাটলে আমরা পাই এইটার যে গতি, এই গতি পাই হচ্ছে সরল দোলন গতি। তো এই কারণে অভ্যন্তরে একটা পয়েন্ট আমরা চুজ করে ফেলছি। আচ্ছা, তো এই জি এ এইটার ভ্যালু কত পাইতেছি, মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু হচ্ছে কি এক্স, এম ইন্টু এই যে জি যেটা, এটার বদলে কি মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু হচ্ছে কি এক্স, এই জিনিসটা এইটা এবং এইটা ইকুয়াল টু কত মাইনাস কে এক্স। তো এখানে মাইনাস মাইনাস বাদ এক্স এক্স বাদ, তাহলে কি পড়ে থাকে, আমি পাইতেছি কে ইকুয়াল টু জি এম এম বাই আর কিউব। তাহলে এইটা এখানে লিখে দিই, কে ইকুয়াল টু পাচ্ছি জি এম এম বাই হচ্ছে আমাদের আর কিউব। তো আমাকে বলতেছে পর্যায়কালও বের করে ফেলতে। তো আমরা জানি সরল দোলন গতির ক্ষেত্রে পর্যায়কাল বের করার ফর্মুলা টি ইকুয়াল টু 2 পাই রুট আবার এম বাই কে। এখানে এম হচ্ছে মানে যে এই পয়েন্টে আমি যে হচ্ছে ত্বরণটা ক্যালকুলেশন করতে চাইছি, সেই পয়েন্টে একটা বস্তু রাখছি, সেই বস্তুর ভর হচ্ছে স্মল এম। তো টি ইকুয়াল টু রুট আবার এম বাই কে। তো এম থাকলো, আর হচ্ছে এখানে যেটা হইতেছে আমাদের কে এর যে ভ্যালু আমরা পাইছি জি এম এম বার কিউব, এটা বসাই দিব 2 পাই এম কে মানে কত জি এম এম বাই
আর কিউব, কাটা আর কিউব উপরে যাবে, তাহলে এখানে পাবো হচ্ছে 2 পাই √r³ এটা কার ভ্যালু দিবে, এটা দিবে হচ্ছে আমাদের টি এর ভ্যালু, 2 পাই √r³ হচ্ছে gm এটা। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এই কনসেপ্ট এবং এই ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষাতে আসছে। পরের যে কোয়েশ্চেনটা, এটা আমাদের কুয়েট 1920-তে আসছে এরকম, যে পৃথিবী থেকে 2600 কিলোমিটার উচ্চতা আছে। এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে কত, এই হাইটটা আমার কত দেওয়া, 2600 কিলোমিটার। আচ্ছা, উচ্চতা একটা কৃত্রিম উপগ্রহ মানে হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে এই বৃত্তাকার পথে এইভাবে কি করতেছে, ঘুরতেছে। এর বেগ ঘন্টায় কত হবে, কিলোমিটার/আওয়ার চাইছে বেগ। তো আমরা জানি যে হচ্ছে এইচ হাইটে এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে আর, এটা থেকে এইচ হাইটে কোনো বস্তু যদি ঘুরে তার বেগ বের করার ফর্মুলা v = √gm/r+h। তো জি দেওয়া, এম দেওয়া, আর ব্যাসার্ধ দেওয়া, এইচ দেওয়া। তো এইটা বসাই দেওয়ার পরে এখান থেকে আমরা সব কিছু আমার যদি কিলোমিটারে থাকে তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে কিলোমিটার/সেকেন্ড, দেন 3600 দিয়ে ভাগ করে কিলোমিটার/আওয়ারে নিয়ে যাব। এইভাবে হচ্ছে আমরা ম্যাথটা করবো। এটা নর্মাল ম্যাথ এবং ইজি ম্যাথ। পরে বুয়েট 17-18 আবার এই কোয়েশ্চেনটা আসছে, বলতেছে যে 80 কেজি ওজনের একটা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে, ভূপৃষ্ঠ থেকে, এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এই হাইটটা কতটুকু উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে। তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান কি করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে যে জিনিসটা হইতেছে 24 ঘন্টায় কয়বার, 2 বার। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাই একবার করতে কত সময় লাগে, 12 ঘন্টা। তাহলে একবার ঘুরতে যে সময় লাগে ওইটাকে আমরা কি বলি, পর্যায়কাল বলি, বা যেটা হচ্ছে আমাদের টি, এই জিনিসটা এইটা। তো এখন আমার পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া, তার ভর দেওয়া, এত টন দেওয়া, 1 টন মানে কিন্তু 10³ কেজি। তাহলে এখানে ভর যেটা আসবে 6 × 10⁻24 কেজি, কেজিতে নিয়ে যাবো আর কি। তো কত উচ্চতা এই হাইটটা দিয়েছে, আমরা ইচ্ছা করলে ডিরেক্ট ফর্মুলা ইউজ করে করতে পারি, এবং আমাদের ফর্মুলা কিন্তু এরকম, t = 2 পাই √r+h³ / gm। তো এইখান থেকে আমাদের হাইটটা ইজিলি বের করে নিয়ে আসতে পারি। টি দেওয়া আছে, gm মুখস্থ, আর মুখস্থ, h বের করতে পারি। তো এই ফর্মুলা কই থেকে আসছে, আমরা ওই যে কেন্দ্রমুখী বল mv²/r = mg, ওই কনসেপ্ট থেকে আমরা ক্যালকুলেশন করে এইরকম আনছি। বা হচ্ছে আমরা বৃত্তাকার পথে ঘুরলে 2 পাই r+h = v × t। তাহলে t = 2 পাই r+h/v, v এর মান হচ্ছে আবার √gm/r+h। তো এটা বসাই দিয়ে সিম্পলিফাইড করে এরকম একটা ফর্মুলা পাই। তো এইটা দিয়েও ডিরেক্ট আমরা ম্যাথটা করে ফেলতে পারি। আচ্ছা, পরের কোয়েশ্চেন, যে দেখাও যে কোনো বস্তুকে ন্যূনতম এত বেগে মহাশূন্যের দিকে ছুঁড়ে মারলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণ, মানে পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে। অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে ওঠা মানে হচ্ছে পৃথিবী ছেড়ে যে যাবে, আর পৃথিবীতে সে হচ্ছে কি করবে না, ব্যাক করবে না, এইটা। তাহলে আমরা আমাদের মুক্তি বেগের যে ইকুয়েশন আছে, v = √2gr, এই জিনিসটা v = হচ্ছে √2gr। তো জাস্ট ভ্যালুগুলা এটা লিখলেই হবে, এত ক্যালকুলেশনের দরকারও নেই আমাদের। g হচ্ছে 9.8, পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.4 × 10⁶, আর তার সাথে হচ্ছে 2 গুণ করে দিয়ে আমরা রুট করে দিয়ে এখান থেকে যে ভ্যালু পাবো এটা হচ্ছে 11,200 মিটার/সেকেন্ড। এই জিনিসটা আসে আমাদের ক্যালকুলেশন করেই আসে আর কি। তো এইটা দিয়ে করতে পারি, অথবা আমাদের পৃথিবীর আমাদের এই জিনিসটা আসছে কোথা থেকে, 12mv², যে ভেলোসিটিতে মারতেছি বা মুক্তি মারতেছি ওটা ইকুয়াল টু আমাদের কৃতকাজের যে রাশিমালা আসে gmm/r, এটা। তো ওইখান থেকে কিন্তু v = আমরা লিখতে পারি 2gm/r। তো এখানেও যদি ভ্যালু বসাই দিই, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর, মহাকর্ষীয় ধ্রুবক, দেন হচ্ছে এই ভ্যালুটা আমি পেয়ে যাবো। এটা নর্মাল কোয়েশ্চেন আর কি দিছে। পরের কোয়েশ্চেন বলতেছে রুয়েট 17-18 যে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় ঘুরতেছে আণবিক বেগ
ডিরেক্ট ফর্মুলা v √g m/r+h শেষ। জাস্ট h এর ভ্যালু বসাই দিলেই আমার আণবিক বেগ যেটা এটা পেয়ে যাব। পরের কোশ্চেন এরকম বলতেছে যে আমার একটা সুষম গোলক যেটা আছে, একটা সুষম গোলকের ভর দেওয়া আছে 1 × 10⁴ কেজি এটা। আচ্ছা, তো গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার মানে কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্ব অবস্থিত m1 ভরের একটা কণার উপর মহাকর্ষ বলের মান। আচ্ছা, এটা একটা গোলক, এই সুষম গোলকের ভর হচ্ছে 10⁴ কেজি। এখন এটা ব্যাসার্ধ 1 মিটার। বলতেছে এই গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্ব অবস্থিত, এটা এক্সট্রা আসছে, এটা দরকার নাই। 0.5 মিটার দূরত্ব অবস্থিত এইখানে, এইটা কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্ব অবস্থিত m1 ভরের একটা কণা নিলাম। m1 ভরের একটা কণার উপরে, এই m1 ভরের একটা কণা দিয়ে আমি একটা কল্পিত গোলক চিন্তা করলাম। এই কেন্দ্র থেকে 0.5 মিটার ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটা কল্পিত গোলক কনসিডার করলাম, কল্পিত গোলক। আচ্ছা, কল্পিত গোলক। তো এই m1 ভরের একটা কণার উপরে মহাকর্ষ বলের মান কত? 0. মানে হচ্ছে গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে অবস্থিত m1 ভরের একটা কণার উপরে মহাকর্ষ বলের মান কত? আছে মহাকর্ষ বলের মান যখন বের করতে যাব m1 ভর এটা তো লাগবে, এবং এই যেটা কল্পিত গোলক কনসিডার করলাম, কারণ আমাদের মহাকর্ষ বল F = কত? g/r²। তো একটা তো হচ্ছে আমাদের m1 ভর, m1ই থাকবে, আরেকটা হচ্ছে কি যে কল্পিত গোলক কনসিডার করছি এটা। যেমন হচ্ছে আমরা পৃথিবী চিন্তা করলে পৃথিবীর ভর কি ক্যাপিটাল M না, এমনি না, কিন্তু এখানে তো কল্পিত গোলক, তো কল্পিত গোলকের ভর লাগবে, এখানে বসবে আর এখানে m1 বসবে, মাঝখানে দূরত্ব আছে, তো কল্পিত গোলকের ভরটা আমার বের করা উচিত। তো এটা কিভাবে বের করব? আমার এই যে সুষম গোলকের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে ঘনত্ব বের করতে পারবো। ρ = m/v। m কত? 10⁴, আর b মানে হচ্ছে 4/3 পাই r³। আর মানে কত? 1³ তাহলে এইটা হচ্ছে কি দিবে? এটা দিবে হচ্ছে আমাদের রো, এই জিনিসটা দিবে হচ্ছে আমাদের রো। আচ্ছা ফাইন, রো দিল। তো এখন যে জিনিসটা হইতেছে, আমি এখান থেকে পাইতেছি কি? রো পাইলাম। তো রো পাওয়ার পরবর্তী স্টেজে এত রো পাইছি, ρ = হচ্ছে আমাদের m/v। আমি যদি যে জিনিসটা করতে চাই, ঘনত্বের মান কিন্তু চেঞ্জ হবে না, কারণ উপাদান চেঞ্জ হয় না। আমি একটা কল্পিত গোলক কনসিডার করছি, উপাদান চেঞ্জ না হলে ঘনত্ব ফিক্স থাকবে। তো এখন আমার দরকার এই কল্পিত গোলকের ভরটা আসলে কত। তো এই কল্পিত গোলকের ভর m = ফর্মুলা কি? v × ρ। m = হচ্ছে v × ρ। তাহলে v যেটা, b হচ্ছে আয়তন কত হবে? এই কল্পিত গোলকের আয়তন কত? 4/3 পাই 0.5³ আর ঘনত্ব যেটা, ঘনত্ব পাইছি যেটা 10⁴ / 4/3 পাই এটা। তাহলে এইটা কাটাকাটি করে দিলে এখান থেকে আমরা পাইতেছি যে আমাদের এই কল্পিত গোলকের ভরটা আমি এখানে পেয়ে যাইতেছি। ভালো কথা, এটা পাইছি। তো যখন এটা পাইছি, তো এখন আমি লিখতে পারবো যে এই কল্পিত গোলক বা 0.5 এই মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে আর কি m1 ভরের উপর মহাকর্ষ বলের মান যেটা F = এইটা হবে g, দেন হচ্ছে এখান থেকে যে এটার ভর এখানে বসাবো m, মানে এই ভর যেটা পাবো সুষম কল্পিত গোলকের ভর আর কি m ইন্টু, আচ্ছা m ড্যাশ দি ইন্টু হচ্ছে m1 বাই এদের মাঝখানে যে মধ্যবর্তী দূরত্ব এটা কত? 0.5 এত স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যেটা বলতেছে যে 20 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ অজানা ভরের একটা গ্রহের চারদিকে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হলে তার পর্যায়কাল এত হয়। গ্রহ পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান 8 হইলে গ্রহটির ব্যাসার্ধ কত? 20 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ অজানা ভরের একটা গ্রহর চারদিকে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে হচ্ছে আবর্তিত হলে তার পর্যায়কাল দিয়ে দিছে এত। ওই গ্রহ পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এত হইলে ওই গ্রহটার আসলে ব্যাসার্ধ কত? তো
এই ক্ষেত্রে আমাদের এমনিতে এইচ বের করার একটা ফর্মুলা ছিল, gmt²/4π² 1/3 মাইনাস আর, অথবা এটাকে আমরা লিখতাম এরকম r+h³ ইকুয়াল টু gmt²/4π²। তো এখানে 20 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ, অজানা ভরের একটা গ্রহ, এই গ্রহের চারদিকে এত মিটার ব্যাসার্ধের, যেই পথে ঘুরতেছে এই জিনিসটা, এটা কি অবশ্যই যে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ নিয়েই তো ঘুরতেছে এটা চারপাশে, তাহলে গ্রহের ব্যাসার্ধ কত, আর একটা হাইট আছে এইটা, তাহলে এই যে ভ্যালু যেটা দেওয়া, এইটা কিন্তু r+h এর ভ্যালু দেওয়া, কার ভ্যালু দেওয়া, r+h এর ভ্যালু দেওয়া। এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে। আচ্ছা পাইছি, r+h এর ভ্যালু দেওয়া, এটা আমরা বুঝলাম। তো এখন এখান থেকে আমরা লিখবো যেটা, যে r+h এই ভ্যালু এখানে বসাবো, জি দেওয়া মুখস্থ, এটা আমি জানি। এম হচ্ছে আমাদের গ্রহের যে ভর যেটা দেওয়া আছে। আচ্ছা, 20 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ অজানা ভরের একটা গ্রহের চারদিকে ঘুরতেছে। তো তার আগে এই টি যেটা জিএম যে জিনিসটা আছে, জিএম এর বদলে আমরা কিন্তু রিপ্লেস করে দিতে এরকম জিএম ইকুয়াল টু GR², এই জিনিসটা। তো জিএম এর বদলে আমরা কিন্তু GR² বসাই দিতে পারি, যদি আমি ভরটা জানি না, GR² T²/4π²। তো কেন এটা করলাম, কারণ হচ্ছে আমার কিন্তু ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 8, এটা পর্যায়কাল কত দেওয়া 2.4 আওয়ার, বা 3600 দিয়ে গুণ করলে সেকেন্ডে যাবে। আর এখানে কি আছে, আমাদের ব্যাসার্ধ যেটা আমার কাছে চাইছে, মিসিং এইচ দেওয়া আছে, বা r+h এর পুরো ভ্যালুটাই দেওয়া আছে। তো সবগুলো বসাই দিলাম, এখান থেকে ইজিলি আর এর মান পেয়ে যাব। তো এইটাই পরের কোয়েশ্চনে বলতেছে যে ওই যে পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হতে এত, ওই পথে স্যাটেলাইটের গতিবেগ আর ঘূর্ণনকাল, গতিবেগ v=√/gm/r+h, আর t = যে 2π√r+h3 এই ফর্মুলা দিয়ে এটা করে ফেলতে পারবো। তো এটা করে নিবা, এটা সেম টাইপের কোয়েশ্চেন। আমাদের মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা লিখতে পারবো, তাপমাত্রা বাড়লে মহাকর্ষ ধ্রুবক, এগুলো রিটার্ন কোয়েশ্চেন। আমরা পরের কোয়েশ্চেনে যাই, যে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পৃথিবীর ভর এমই, চাঁদের ভর যেটা আছে এটার কত গুণ, 81 গুণ। তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে এদের মধ্যবর্তী ডিস্টেন্স d = 38.6 × 10⁴ কিলোমিটার বা 10⁷ মিটার, 10⁷ মিটার। চন্দ্র ও পৃথিবীর সংযোগ রেখার কোথায় কোনো বস্তুর উভয়ের টান সমান হবে? এইখানে হচ্ছে আর্থ, আর এখানে হচ্ছে কি, মুন, এটা। তো চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী রেখার কোথায়, আমরা জানলাম এই বিন্দুতে, এইখান থেকে x দূরে, আর মধ্যবর্তী দূরত্ব তো হচ্ছে 38.6 × 10⁴ কিলোমিটার। তাহলে এইটা কত, এতটুকু, এটা হচ্ছে 38.6 × 10⁻⁷ এইটা। তো কোথায় উভয় টান সমান হবে? তাহলে এই বিন্দুতে আমি ধরলাম কোন একটা ভর যেটার উপরে টান, যেটা মানে হচ্ছে এইটার জন্য টান বের করব, আবার এটার জন্য টান বের করব, দুইটা টান কি লিখবো, সমান লিখবো। এম অবশ্য কাটাকাটি চলে যাবে। তাহলে ফর্মুলা কি, GMEM/x² = G, এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের কি হবে, 38.6 × 10⁻⁷ (x²) এটা। তো এইটা কেটে দিব, তো ক্যালকুলেশন করে এইখান থেকে আমি পেয়ে যাব যেটা এক্স এর ভ্যালু পাবো। ওই এক্স এর ভ্যালু পাওয়ার পর আমি বলে দিব যে এইখান থেকে এতটুকু দূরে, ওইখান থেকে এতটুকু দূরে উভয়ের টান সমান হবে। এটা আমাদের 9-10 ম্যাথ ছিল আর কি, ওই রুয়েটা 8-9 আসছে। পরের কোয়েশ্চেন বলতেছে ওই যে একই কোয়েশ্চেন, পৃথিবীর এত উচ্চতায় পৃথিবীর কেন্দ্রকে এটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে, প্রতি ঘন্টার বেগ কত? b = √/gm/r+h, এটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পৃথিবী ও সূর্য সমান বলে একে অপরকে আকর্ষণ করে, তবু পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কেন?
তো এইটার মেইন রিজন হচ্ছে যে সূর্যের যে ভর যেটা এইটা পৃথিবীর ভরের তুলনায় অনেক বেশি, এটা একটা রিজন। আর দ্বিতীয়টা তো ওই যে মেন যেটা বললাম যে সূর্যের বিশাল ভরের কারণে আর কি। এখন পৃথিবী আর সূর্য একটা আরেকটাকে কিন্তু আকর্ষণ করে কোন বলে, একটা আরেকটাকে আমাদের আকর্ষণ করা হচ্ছে মহাকর্ষ বলে। তো আমাদের এই মহাকর্ষ বলটাই পৃথিবীকে চারদিকে ঘোরার জন্য অবশ্যই একটা তার কি লাগে, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল লাগে। কি লাগে? প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল লাগে। তো এই কেন্দ্রমুখী বলের কি দেয়? কেন্দ্রমুখী বলের কিন্তু যোগান দেয়, যোগান দেয় কেন্দ্রমুখী বলের যোগান দেয় কে? যোগান দেয় হচ্ছে আমাদের মানে হচ্ছে মহাকর্ষ বলটা যোগান দেয়। কিন্তু সূর্যের যে ভর যেটা আছে, এই সূর্যের ভর অনেক হিউজ হওয়ার কারণে, বিশাল হওয়ার কারণে যেটা হয়, এই মহাকর্ষ বলটা এটার উপরে কোনো ত্বরণ তৈরি করতে পারে না। তো ওই কারণে সূর্যটা আসলে ঘোরে না, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলে যোগান দিতে পারে না আর কি। তো ওই কারণে পৃথিবী চারদিকে ঘুরে, সূর্য ঘুরে না। তো এই টাইপের কোয়েশ্চেন আসলে এইরকম রিটার্ন লাইন লিখে দিতে হবে আর কি। এগুলো সহজ কোয়েশ্চেন, আগে দিত এখন আর দেয় না। পরের এই কোয়েশ্চেনটা, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বলতেছে এরকম যে ভূপৃষ্ঠ হতে, এবং খুব কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, হোক আগে আসছে বাট ভালো কোয়েশ্চেন, যে ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটা রকেটকে 5 কিলোমিটার/সেকেন্ড দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো। রকেটটা ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করো। তো অনেকে ভাববে h=u²/2g, কারণ সর্বোচ্চ উচ্চতা উঠার পরেই তো ব্যাক করবে, সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ 0, u²/2g। এইটা এইখানে খাটবে না। ওই u²/2g যেটা, ইউ এর ভ্যালু কিন্তু যখন খুব কম হয়, 100, 200, 300, 400, তখন এটা অ্যাপ্লিকেবল আমরা করি। কিন্তু যখন এটা 5 কিলোমিটার/সেকেন্ড, 5000 মিটার/সেকেন্ড, তখন ওই ডিরেক্টলি u²/2g এইটা দিয়ে করলে 0, একদম 0। তো তখন আমাদের করার যে প্রসেস বা স্টেপ সেটা হইতেছে, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আর ব্যাসার্ধ আর কি। তো আমি ধরলাম যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এই উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায়, এইচ উচ্চতায় পৌঁছানোর পরে এই ভূপৃষ্ঠ যেটা আছে, যেটা ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা উঠবে, এইচ উচ্চতা উঠবে। আচ্ছা, তো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৌঁছাইছে, তো এরপরে এখান থেকে আবার কি করতেছে সে, মানে এখান থেকে এই উচ্চতায় পৌঁছানোর পরবর্তী স্টেপে সে হচ্ছে আবার কিন্তু নিচের দিকে হচ্ছে আবার ব্যাক করতেছে। ফাইন। তো ওই হাইটটা কত আমাকে বলতেছে যে হচ্ছে, মানে হচ্ছে এই পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তারপরে সে ব্যাকটা করবে এটা। তো এত দ্রুতিতে যেহেতু তারা উৎক্ষেপণ করছি, তাহলে সে একটা গতিশক্তি নিয়ে উপরে উঠতেছে, সেটা হচ্ছে 12 mv²। এটা এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মানে পৃষ্ঠ থেকেই তো সে কি উপরের দিকে উঠতেছে। তো এই কারণে তার কৃত কাজ কতটুকু, গতিশক্তি ইকুয়ালটুকু কৃত কাজ, এই কনসেপ্ট দিয়ে আমরা যাব। তো আমরা এখান থেকে ক্ষুদ্র একটা পোর্শন কেটে নিই, ধরলাম dr। তো কৃত কাজ যেটা, এটা হচ্ছে আমাদের f/dr। ইন্টিগ্রেশন করবো এখানে, এই পুরা পদটাই তো চাইতে হবে। এটা কত, এখানে শুরু কত r, এটা হচ্ছে r পয়েন্ট r, আর এটা হচ্ছে কত r+h। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে হচ্ছে আমাদের r থেকে r+h। তো এখানে f যেটা আছে, f এর ভ্যালু হচ্ছে gmm/r², gmm/r²। এই যে এইটা আমরা ধরলাম gmm/r², যেহেতু dr এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, dr লিখলাম, আর এটা লিমিট কত r থেকে r+h। তো gmm এই যে 12 mv², এটা এখানে থাকলো, gmm এটাকে বাইরে আনছি, 1/r², যেটা 1/r², এটা হচ্ছে এটাকে করলে কত দিবে, এটা হচ্ছে r−2। এটার ইন্টিগ্রেশন কি, এই যে gmm এটা তো ধ্রুবক 1/r², r−2, এটার ইন্টিগ্রেশন কি, আমরা পাওয়ার যা থাকে তার সাথে এক যোগ, নিচেও কি এক যোগ। তো করলে এটা কিন্তু আমাকে দিবে -1/r, -1/r। তো এটা হচ্ছে r থেকে r+h।
তাহলে এখান থেকে পাইতেছি হচ্ছে জি এম এম আর প্লাস এইচ এখানে বসাবো -1/r প্লাস এইচ মাইনাস মাইনাসে প্লাস এটা এখানে বসাই দিলে -1/r প্লাস এইচ মাইনাস মাইনাসে প্লাস 1/r এই জিনিসটা এখান থেকে পাইছি। তো লসাও করে ফেললে জি এম এম নিচে কত হবে 1/r -1/r প্লাস এইচ। তো এটা রেখে দিলে হবে, আবার লসাগু করলেও চলবে না করলেও চলবে, এই পর্যন্ত রেখে দিলেই হবে। এটাই করলে কত 1/2 mv²। mm কেটে দিব, বেগ দেওয়া আছে, জি মুখস্থ এম মুখস্থ, পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এখান থেকে এই ভ্যালু টোটালি ক্যালকুলেটরে বসাই দিব, ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করা যায়। তো বসাই দিয়ে এখান থেকে রিমেইনিং কি হাইট বের করে ফেলবো। তাহলে এই কোশ্চেনটা এটা আমার জন্য খুবই জরুরি। এটা কীভাবে আসছে যে ইন্টিগ্রেশন করে এই প্রসেসে। তো এই ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার জন্য, এবং রিসেন্টলিও মনে কোনো না কোনো জায়গায় আসছে বা আসতে পারে, চান্স আছে, একটু ঘুরাই পাশে দিতে পারে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথ যেটা আছে, পরবর্তী ম্যাথ আমরা যাই। পরবর্তী ম্যাথে বলতেছে যে একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, খুবই স্বাভাবিক, ভূপৃষ্ঠে সঠিক সময় দিবে। আর চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে, চাঁদে নিয়ে গেলে দোলনকাল কত হবে। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের যে ব্যাসার্ধ আছে 4 গুণ। এটা তো এখন ওইখানে নিয়ে গেলে দোলনকাল কত হবে। তো দোলনকাল কিন্তু ডিপেন্ড করতেছে হচ্ছে জি এর উপরে, কারণ টি ইকুয়াল টু আমাদের 2π√L/g। আচ্ছা, তো সেকেন্ড দোলক দৈর্ঘ্য চেঞ্জ করলাম না, দৈর্ঘ্য অপরিবর্তিত, টি প্রপোর্শনাল টু 1/√g, জি এর সাথে সাথে টি এর মান চেঞ্জ হয়। আচ্ছা, তো আমাদের ধরলাম জি ইকুয়াল টু এখানে কত হবে GME/RE²। আমি একদম রেশিওই লিখে ফেলি, আর জিই বাই হচ্ছে জিএম, আর হচ্ছে জিএম যেটা এটা হচ্ছে কত GME/RE² ডিভাইডেড বাই GMM/RM²। জি বাই হচ্ছে জি বাই হচ্ছে জিএম এটা। তো এইখানে আমাদের জি বাদ RM² উপরে যাবে, এখানে এরকম আসবে GE/GM ইকুয়াল টু, যেটা হবে ME ইন্টু RM²/MM/RE²। এইটা আচ্ছা হয়েছে। তো এখন ME/MM যেটা, ME/MM এটা কত, এটা হচ্ছে 81 ইন্টু RM/RE, এই যে RM/RE এটা ভাগ করে দিলে 1/4 পাবো, স্কোয়ার করে দিলে 1/16 GE/GM এটা পাবো। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাইতেছি GE ইকুয়াল টু 81/16 GM এটা, অথবা GE/GM ইকুয়াল টু 81/16। এখন আমরা এটা যদি পেয়ে যাই, এখন কিন্তু আমরা আমাদের দোলনকাল নর্মালি পেয়ে যাব। কীভাবে পাবো হচ্ছে আমাদের দরকার হচ্ছে কি চাঁদের দোলনকাল TM, পৃথিবীতে সেকেন্ড দোলকের দোলনকাল কত 2 সেকেন্ড, এটা ইকুয়াল টু কত লিখবো GE/GM। তো GE/GM এই রেশিও পাইছিলাম 81/16, এটা করলে কত 9/4, আর টি এটা গুণে এখানে 2 দিবে, কাটাকাটি করলে 2 আসলো কত 4.5 সেকেন্ড। তো এটা মানে এখান থেকে পাইছে হচ্ছে 4.5 সেকেন্ড, এটা হচ্ছে চাঁদের দোলনকাল। পরে কোশ্চেনটা বলতেছে পৃথিবীতে কত সময় অতিক্রান্ত হলে চাঁদের দোলকটা 1 ঘন্টা দেখাবে। পৃথিবীতে কত সময় হলে চাঁদে এটা 1 ঘন্টা দেখাবে। তো এই যে এখানে যা প্রুফ করে আসছি এটাই, কারণ হচ্ছে আমাদের চাঁদে এটা কত দেখাবে 1 আওয়ার, পৃথিবীতে কত এটা আমাকে বের করতে বলছে। এখান থেকে পাই GE/GM।
তো এটা আমি বের করব, এটা বসাই দিব কত 1 আওয়ার বসাইলাম, এটা ক্যালকুলেশন করে এটা কত দেয় 9/4, 9/4। তো টি ইকুয়াল আমি পাবো 4/9 আওয়ার। তাহলে চাঁদে 1 ঘন্টা দেখালে পৃথিবীতে কত হবে 4/9 আওয়ার, যদি ঘন্টা হিসাব করি আর কি, আবার মিনিট সেকেন্ডে নিতে পারি, সমস্যা নেই। পরের কোয়েশ্চেনে বলতেছে যে সমবেগে আমি যদি লিফটে নিয়ে যাই এই জিনিসটা, এইটাকে, তো সমবেগে লিফটে নিলে যে জিনিসটা হয়, এইখানে দোলনকাল আনচেঞ্জ থাকে, দোলনকালের কোন রকম পরিবর্তন হয় না। এটা t = 2π√L/g। তো সমবেগে যখন নিয়ে যাই g এর মানের কোনো চেঞ্জ নেই, তো এমন না সমবেগে গেলে আমার g 0 হয়ে যাবে। সমবেগে ত্বরণ শূন্য, অভিকর্ষ ত্বরণ না। সমবেগে লিফটে নিলে মানে দোলনকাল আনচেঞ্জ থাকবে, এটা মাথায় রাখতে, মনে গেলে লিখে দেয় 0 না। এটা কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে, কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে, কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে g হচ্ছে কি আমাদের যেটা, এটা হচ্ছে g এর ভ্যালু হচ্ছে 0 যদি আমি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিয়ে যাই। ওকে, তো তখন যে জিনিসটা হয় মানে হচ্ছে এই যে 2π√L/g, তো কৃত্রিম উপগ্রহে আমি যখন নিয়ে যাব আর কি, তখন এই জায়গায় নিট জি, যেটা এই নিট জি এর ভ্যালু থাকে হচ্ছে 0। তো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমাদের দোলনকাল হয়ে যায় হচ্ছে ইনফাইনাইট। খুবই ভালো কোশ্চেন এবং পরীক্ষাতে আসে এটা। পৃথিবীর কেন্দ্রে নেই তখন জি 0, তখনও আমাদের দোলনকাল কত হয়ে যায়, দোলনকাল হচ্ছে ইনফাইনাইট হয়ে যায় দোলনকাল। এটা তো এগুলো রিটার্ন কোশ্চেন, রিটার্ন এমসিকিউ টাইপের মিলিয়ে আর কি। পরে বলতেছে যে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের, মঙ্গল গ্রহের ভর ধরলাম, মঙ্গল গ্রহ যেটা আছে, মঙ্গল গ্রহ মার্স, এইটার যে ভর পৃথিবীর ভরের 0.11 গুণ। ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে একটা মহাশূন্যযানকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে কত গ্রহ উৎপন্ন করলে মহাশূন্যযানটি মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ বলের বাইরে চলে যাইতে পারবে, এই জিনিসটা এখানে বলতেছে। আচ্ছা, তো আমাদের কিন্তু এই জানি আমরা যে এটাকে আমরা বলতেছি হচ্ছে মুক্তি বেগ বের করতে আর কি, মেইনলি এসকেপ ভেলোসিটি অফ মঙ্গল, এটা চাইছে। ভিই দিয়ে বুঝে এসকেপ ভেলোসিটি, আর এটা হচ্ছে আমাদের ধরলাম আর্থ, ই দিয়ে বোঝা যাচ্ছে মুক্তি বেগ হচ্ছে আর্থের। তো দুইটার আমি যদি বসাই, এখান থেকে আমি যেটা পাবো, ভি মানে আমরা কি জানি 2gm/r, 2 কেটেই দিলাম আগে, এখানে দিলাম gm/r। এই জায়গাতে যেটা হবে g/r, এটাও পাইছি না। এখান থেকে যে জিনিসটা হইতেছে mm/me re/rm, এটা হচ্ছে ভি মানে হচ্ছে মঙ্গলের মুক্তিবেগ, আর পৃথিবীর মুক্তিবেগ যেটা, এটা কিন্তু আমাদের ভ্যালু আমরা মুখস্থ ভ্যালু ডিরেক্ট এখানে পুট করে দিতে পারি। পৃথিবীর ক্ষেত্রে কত 11.2 কিলোমিটার/সেকেন্ড। তো আমি আসলে এখানে রিলেশনগুলো বসাই দিই, mm/me যেটা, এই ভ্যালুটা হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 0.11 এতটুকুর বদলে re/rm যদি বসাই, এটা হচ্ছে 1/5.532 এটা। তো এইটা আমি পাই কার মান, মানে এই রেশিও, মঙ্গলের মুক্তিবেগ ডিভাইডেড বাই পৃথিবীর মুক্তিবেগ, এটাই কল। আমি বলতেছে যে মহাশূন্যযানকে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে কত বেগ উৎক্ষেপণ করলে এই মান আনবো, তার সাথে এই যে পৃথিবীর মুক্তিবেগ যেটা, এটা গুণ হয়ে যাবে। পৃথিবীর মুক্তিবেগ 2gm/r, পৃথিবীর ভর ব্যাসার্ধ, এগুলো যদি আমরা হিসাব করে দিই যে পৃথিবীর ভর ব্যাসার্ধ এগুলো দেওয়া আছে, 2gm/r এটা দেওয়া, তো ওইটা বসাই দিলে
এখান থেকে আমরা পাবো মঙ্গলের যে মুক্তি বেগ এই জিনিসটা। তো এটা নর্মাল কোশ্চেন, জাস্ট একটার সাথে আরেকটা কম্প্যারিজন করে দেন হচ্ছে বের করে নিয়ে আসা আর কি। পরে এখানে বলতেছে যেটা পৃথিবী পৃষ্ঠে একটা লোকের ওজন 90 কেজি। পৃথিবীতে ওজন কত? 90 কেজি WE। দেন মঙ্গলের ভর পৃথিবীর ভরের 1/9 অংশ। আচ্ছা, মঙ্গল গ্রহের যে ভর পৃথিবীর ভর, মঙ্গল মানে mm, এটার ভর পৃথিবীর ভরের 1/9। মঙ্গলের যে ব্যাসার্ধ RM, এটা কি পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। এটা তো আমার বলতে মেবি কোশ্চেনটা হবে এরকম যে আচ্ছা মঙ্গল পৃষ্ঠে তার ওজন কত? পৃথিবী পৃষ্ঠে ওজন 90, মঙ্গল পৃষ্ঠে ওজন কত? তো ওজনের সাথে কানেক্টেড কি জি। মঙ্গল পৃষ্ঠে ওজন ধরলাম WM, পৃথিবী পৃষ্ঠে ওজন ধরলাম WE, ইকুয়াল টু কত? ওই বস্তুর ভর তো সব জায়গায় সেম থাকে, বস্তুর ভরটা MGM MM বাদ, তাহলে GM বাই হচ্ছে কি হবে? GM বাই হবে হচ্ছে আমাদের G। আচ্ছা, তাহলে GM বাই G রেশিও এই জায়গা থেকে বের করে ফেলবো, শেষ। GM বাই GE ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে MM বাই RM স্কোয়ার, এখানে হচ্ছে কত? ME আর RE স্কোয়ার, এটা উপরে নিয়ে যাব। তো MM বাই ME যে রেশিও এটা এখানে দেওয়া 1/9, আর হচ্ছে আমাদের RE বাই RM ইকুয়াল টু এটা স্কোয়ার করলে এটা দিব 4, মানে 4/9 আসতেছে। তাহলে এখান থেকে GM বাই G রেশিও কত পাবো? 4/9। এটা বসে দিব 4/9, আর তার সাথে হচ্ছে পৃথিবীতে লোকের ওজন কত? 90 দেওয়া। তো কাটাকাটি করলে আমরা মঙ্গলে পাবো হচ্ছে 40 কেজি। এটা তো জাস্ট এই কম্প্যারিজনটা করে দেন হচ্ছে আমাদের ম্যাথটা আমরা করে ফেলবো। পরের কোশ্চেন বলতেছে এরকম যে আমাদের পৃথিবীর ব্যাস দেওয়া এত, তাহলে ব্যাসের হচ্ছে অর্ধেক করে দিলে 6400 কিলোমিটার। একটা উপগ্রহ কক্ষে এত কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে ঘুরে, ওই উপগ্রহের বেগ দেওয়া এটা B। বৃত্তাকার কক্ষ অভিকর্ষ ত্বরণ G দিয়ে দিছে, একদম G এর ভ্যালু ফিক্সড করে দিছে। বৃত্তাকার কক্ষের উচ্চতা G ইকুয়াল টু আমাদের কিন্তু উপরে ছিল GM বাই R প্লাস H, কিন্তু এবার GM এটা ইউজ করবো না। কেন? কারণ আমাদের হচ্ছে অলরেডি ওই বৃত্তাকার কক্ষের অভিকর্ষ ত্বরণ ফিক্সড করে দিছে G এর ভ্যালু। তো এখানে লিখবো GR স্কোয়ার, GM এর বদলে GR স্কোয়ার লিখবো। নিচে যেটা নিচে হচ্ছে R প্লাস H। তো V যেটা এত গতিবেগে ঘুরে এই ভ্যালু দেওয়া আছে এখানে, দেন হচ্ছে আমাদের G9 দিয়ে দিছে, আর ব্যাস থেকে ব্যাসার্ধ নিয়ে আসতে পারবো, সব ভ্যালু বসাবো, বসাই দিয়ে এখান থেকে কী পাবো? H পেয়ে যাবো। এটা বৃত্তাকার কক্ষ উচ্চতা। একবার পূর্ণ গণনার সময়কাল T ইকুয়াল টু 2π√R প্লাস H হোল কিউব ডিভাইড বাই GM ছিল, আর GM এর বদলে এখানে বসাবো GR স্কোয়ার। এই ভ্যালু বসাই দিলে এখান থেকে এই অভিকর্ষ ত্বরণের জন্য আমাদের যে টি ভ্যালু যেটা বা পর্যায়কাল এটা হচ্ছে এখান থেকে পেয়ে যাব। ফাইন। পরে এই যে নর্মাল এই কোশ্চেনটা একটু আগে করছি, পৃথিবী বা চন্দ্রের বলে এতক্ষণ হইলে পৃথিবী পৃষ্ঠে লোকের ওজন এত দেওয়া, চাঁদে গেলে ওজন কত হবে? জি এর মানের ভেরিয়েশনের কারণে আমার কিন্তু ওজনের চেঞ্জ হবে। একটু আগেই ম্যাথটা আমরা করছি। পরের কোশ্চেনে বলতেছে যে একটা স্থির লিফটের মধ্যে রাখা একটা সরল দোলকের দোলনকাল হচ্ছে টি। যদি লিফটটা উপরের দিকে জি বাই ত্বরণ নিয়ে উঠে তাহলে ওই দোলকটার দোলনকাল কত হবে? আচ্ছা, এটা হচ্ছে টি ড্যাশ। টি ড্যাশ ইকুয়াল টু কত? আমাদের এমনিতে ফর্মুলা টি ইকুয়াল টু হচ্ছে 2π√L/g। যখন কোনো রকম মানে এটা খালি শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ জি থাকে, উপরের দিকে যখন উঠে তখন যে আমার ত্বরণ, আমরা কিন্তু জানি আর কি, এগুলো নিউটনের মেকানিক্স আর কি পড়ছি, ইন ডিটেলস আছে যে ঊর্ধ্বমুখী হইলে আমার যে যে ত্বরণ যেটা হয় জি প্লাস এ বা ঊর্ধ্বমুখী বল কতটুকু পায় সে এটা। আর নিচের দিকে নামলে তখন কিন্তু যেটা হয় আমরা mg মাইনাস এ লিখি, উপরের দিকে উঠলে লিফট দিয়ে mg প্লাস এ হয়। তো উপরের দিকে উঠলে টি ড্যাশে বেলে কত হবে? 2π√L ডিভাইডেড বাই জি প্লাস ওইটা কত g/4 এটা দেওয়া। তো এখান থেকে পাবো 2π, ক্যালকুলেশন করলে L, এটা হচ্ছে আমাদের 5g/4 এটা। তো আমরা এটা থেকে পাইতেছি 4/5, সিম্পলিফাইড করে লিখলাম 4/5।
4/5 এটা। তো 4/5 এটাকে বাইরে নিয়ে আসলে এটা কত 2/√5 দিবে। আর এই 2π√, L/G এটা মানে কত t, আর এটা হচ্ছে কত t ড্যাশ। তাহলে পরিবর্তিত দোলনকাল এটা কি হবে, এই t এর 2/√5 গুণ। জাস্ট উপরে উঠলে যে এটা এই জিনিসটা এটা আমাকে বুঝতে হবে। পরে এটা দেওয়া আছে ভূস্থির উপরে উচ্চতা ও বেগ পারবো। নর্মাল ফর্মুলা হচ্ছে h = আমাদের এটা যেটা h = gmt²/4π² 1/3 - r। এগুলো হচ্ছে আমাদের দুইটা আমাদের ওই যে মহাকর্ষ বল আর কেন্দ্রমুখী বল এটাকে কম্বাইন করে ফাইনালি কিন্তু এই টাইপের ইকুয়েশন আনি। আমরা প্রুফ দেখাই দিয়েছি না, যেহেতু কোয়েশ্চেন সলভ করতেছি। আর বেগ যেটা v = √gm/r+h, এই জিনিসটা। পরে বলতেছে যে ভূপৃষ্ঠের চতুর্দিকে নিরক্ষরেখা বরাবর ভূস্থির যোগাযোগ উপগ্রহের বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত। ভূস্থির মানে পৃথিবীর সাথে সাথে ঘুরবে, টি কত 24 আওয়ার। ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, এবং এইটা হচ্ছে আমাদের নিরক্ষবৃত্ত বরাবর আর কি। তো এটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ঘুরতেছে, এই তো বলতেছে উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ঘুরতেছে। তো ডিরেক্ট সূত্র জানলে কিন্তু ম্যাথ ইজি। একটু আগে লিখতাম gmt² 4π² 1/3 - r। এটা হচ্ছে আমাদের তো gm মুখস্থ, টি দেওয়া ভূস্থির 24 আওয়ার, 4π² বসাবো, আর পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ বসাই দিলে কত হাইটে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে যাব। পরের কোয়েশ্চেনগুলোতে মানে এমসিকিউতে এই কোয়েশ্চেনগুলো যেটা দেওয়া আছে, আচ্ছা এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আর কি, এই কোয়েশ্চেনগুলো সলভ করাও ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ হচ্ছে আমাদের গুচ্ছ অ্যাডমিশন টেস্টে কিন্তু এই যে এগুলো আসে, এগুলোর মার্কস থাকে হচ্ছে 6 গুচ্ছ ইঞ্জিনিয়ারিং আর কি, চুয়েট কুয়েট রুয়েটের। আর বুয়েটে তো রিটার্ন কোয়েশ্চেন, আমরা অনেকগুলো কোয়েশ্চেন দেখছি, লাস্ট আমরা একটা সামারি করবো আর কি। তো এইখানে বলতেছে পৃথিবীর ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণ জানি, ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান কত। তো এই উচ্চতায় GH+ ধরলাম, আর এটা হচ্ছে নর্মালি এটা কত gm/r+h²। এখানে কত gm/r²। gm বাদ, এখান থেকে যেটা পাবো r²/r+h²। GH+/g = r²/r+h²। আচ্ছা, তো এখন এই জি এখানে নিয়ে আসবো, আর আছে এইচ দিয়ে দিছে কত উচ্চতা, বসাই দিয়ে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান পেয়ে যাবো নর্মালি এটা। এবং এই এইচ উচ্চতা বের করার ফর্মুলায় আরেকটা ফর্মুলা আছে GH+, এটা কিন্তু আমরা এরকম লিখি g × 1 - 2h/r। এই জিনিসটা আমরা কিন্তু লিখি আমরা। তো এখন যে জিনিসটা হইতেছে আমাদের, সেটা হইতেছে যে অনেক সময় দেখা গেছে এখানে ভ্যালু বসাই দিলে অনেকগুলো ভ্যালু মিসিং হয়ে যায়। তো আমরা ট্রাই করবো এই ফর্মুলা ইউজ করতে। যদি এটাতে অপশন মিলে যায় ভালো কথা, না মিলে তখন এইটা দিয়ে করবো আর কি। কিন্তু অ্যাজ ইউজুয়াল এইটা হচ্ছে আমাদের এক্সাক্ট প্রসেস। ওইটা তো আমাদের বহুপদী করে মানে হচ্ছে দ্বিপদী করে অনেকগুলো টার্ম বাদ দিয়ে দেন হচ্ছে করি। পরের কোয়েশ্চেন বলছে ক্যাপলারের দ্বিতীয় সূত্র থেকে কোন রাশি নিত্যতা সূত্র প্রমাণ করা যায়। ক্যাপলারের দ্বিতীয় সূত্রটা বলে যে হচ্ছে এরকম যে সমান সময়ে গ্রহগুলো সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আমাদের আগের বইগুলোতে গিয়াসারের বইগুলো মানে অনেক আগের বইগুলোতে এই বর্তমানে সিলেবাসে নাই, ওইখান থেকে দেখা যায় দ্বিতীয় সূত্র থেকে কৌণিক ভরবেগের বা MVR এইটার একটা মানে হচ্ছে সমতা রক্ষা থাকে আর কি। তো এই প্রুফটা আমি দেখাবো না, কিন্তু এইটা মনে রাখা ইম্পর্টেন্ট, খুব ভালো কোয়েশ্চেন। ক্যাপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতা এটা প্রমাণ করতে পারি। ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, এটা তো গভীরতায় যে জিনিসটা হইতেছে এগুলোও কিন্তু 6 মার্কের কোয়েশ্চেন। গভীরতার ক্ষেত্রে ডিরেক্ট সূত্র ইউজ করতে পারবো, g1 - h/r। এটা তো ভূপৃষ্ঠ থেকে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তো ভূপৃষ্ঠের মানের কত 1/4, কত গভীরে এটা বের করতে বলছে। জি এটা বাদ কত আসে 1/4। তো 1/4 = 1 - h/r। এখান থেকে আমরা বের করবো হচ্ছে এটা ক্যালকুলেশন করলে 3/4, ক্যালকুলেশন করে এখান থেকে হাইটটা বের করে নিতে পারবো। আর তো দেওয়াই আছে। ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার ঊর্ধ্বে একটু আগে করে আসছি।
ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান করে আসছি একটু আগে। একই ঘনত্বের, আচ্ছা দিছে যে একই ঘনত্বের দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে জি এর অনুপাত কত হবে? এই জিনিসটা জি এর অনুপাত কত হবে? জি ইকুয়াল টু gm/r²। জি থাকুক, r² থাকুক। এম মানে কত? ভি রো। বি মানে কত? এই গ্রহগুলো আমরা ধরে হচ্ছে গোলাকার টাইপের আর কি, 4/3 পাই r³ ভি ইন্টু রো, এটা হচ্ছে রো। r² দিয়ে এটা কাটাকাটি করলে আর থাকে, তাহলে পরে থাকে হচ্ছে 4/3 পাই, এখানে কত হবে? আর রো জি। এই প্রশ্নটা 4/3 পাই আর রো জি, এটা হচ্ছে কার ভ্যালু? এটা হচ্ছে জি এর ভ্যালু। তো এখন আমাকে বলতেছে যে একই ঘনত্বের, ঘনত্ব ফিক্সড, জি এটা তো ফিক্সড ভ্যালু এটা, তো 4/3 পাই এটাও কিন্তু আমাদের হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা কিন্তু এখানে ফাইনালি পাইতেছি ইকুয়েশন থেকে জি প্রপোর্শনাল টু কিন্তু আর, এটা তো হচ্ছে গ্রহ দুটা ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে জি এর কত কত হবে? 2:1 হবে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে, দেন এখান থেকে আমরা পাবো এটা কত? 2:1 এটা। আচ্ছা এটা বুঝছি, ফাইন। পরবর্তী কোয়েশ্চনে একটা উপগ্রহকে বলতেছে, একটা উপগ্রহ পৃথিবী তলের কাছ দিয়ে ঘুরতেছে, এইটাকে আমি অসীমে পাঠাইতে চাইতেছি। তাহলে এইটার যে গতি, যেটা আসলে গতি কতটুকু বাড়াইতে হবে, এই জিনিসটা বলতেছে এখানে। এখন পৃথিবীর তলের কাছ দিয়ে ঘুরলে বেগ কত থাকে, মানে পৃষ্ঠের কাছ দিয়ে ঘুরলে বেগ কিন্তু আমাদের ভি ইকুয়াল টু আর জি, এইটা কিন্তু আসে জি আর, mv²/r ইকুয়াল টু mg, কাট v² ইকুয়াল টু rg। পৃথিবীর তল দিয়ে ঘুরলে b ইকুয়াল টু √rg, এই কনসেপ্ট থেকে আর কি পাই আমরা। কেন্দ্রমুখী বল আর ওই ওজন বা মহাকর্ষ বল, এই দুইটা সমান হয় আর কি, কেন্দ্রমুখী বল আর ওজন এটা। তো আর যদি অসীমে পাঠাতে চায়, অসীমে পাঠানো মানে কি? মুক্তিবেগ দিতে হয়। তো মুক্তিবেগ যেটা, মুক্তিবেগ ইকুয়েশন কিন্তু 2√2rg এটা। তাহলে অসীমে পাঠাতে হলে গতি বাড়াইতে হবে, পৃথিবীর তল দিয়ে ঘুরলে বেগ এটা বা গতি এটা, যদি অসীমে পাঠাইতে চাই লাগে এটা, তাহলে বাড়াইতে হবে কত? পার্সেন্টেজ দেওয়া আছে, বাড়াইতে হবে √2gr মাইনাস √gr ডিভাইডেড বাই ইনিশিয়ালি যেটা ছিল √gr ইন্টু 100%। তো এইখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এটা ভ্যালু অলমোস্ট 41 পয়েন্ট সামথিং দেয়, বা অ্যান্সার হচ্ছে আমাদের 40%। তো এই ভ্যালু মুখস্থ রাখলেও রাখতে পারি, কারণ অনেক সময় দিয়ে দেয় আর কি, কতটুকু গতি বাড়াইলে পৃথিবী তলের কাছে ঘুরতেছে, এটা বুঝছি আশা করি। পরের কোয়েশ্চেন এখানে বলছে যে আমার পৃথিবী পৃষ্ঠ হতে 700 কিলোমিটার ঊর্ধ্বে, সরি পৃথিবীর পৃষ্ঠ হতে আবার 700 কিলোমিটার ঊর্ধ্বে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে আনুভূমিক বেগ b ইকুয়াল √gm/r+। এটা খুবই কমন কোয়েশ্চেন এবং রেগুলার পরীক্ষাতে আসে। পরের কোয়েশ্চেন এখানে বলছে যে, তো পৃথিবীর ভরের দ্বিগুণ ভর ও 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট কোন গ্রহ থাকে, তাহলে উক্ত গ্রহের তলে 1 কেজি ভরের ওজন কত হবে? তো ভর দেওয়া আছে, আমার উক্ত গ্রহের জি কত এটা বের করতে হবে। তো এই জি বের করবো কি, এই নতুন গ্রহটা, এটা জি হচ্ছে দিলাম জি ড্যাশ বাই জি, এই জি ড্যাশ ইকুয়াল টু কত? জি এম ড্যাশ বাই আর ড্যাশ স্কোয়ার, এখানে জি পৃথিবীর যেটা জি এম বাই আর স্কোয়ার। তো এম আর এম ড্যাশের মধ্যে রিলেশন দেওয়া, আর 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 ড্যাশের মধ্যে রিলেশন দেওয়া, ওগুলা বসাই দিব, জি জি কেটে ফেলবো, জি ড্যাশ আর জি এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাবো। তো হচ্ছে জি এর এত গুণ এই জি ড্যাশটা আসবে, তো ওই জি ড্যাশ পেয়ে 1 কেজি ভরের ওজন কত হবে? 1 ইন্টু জি ড্যাশ, এটা। তো এইটা হিসাব করলে আমরা হচ্ছে ওইটা ইজিলি পেয়ে যাব। তারপরে যে জিনিসটা আমরা করতেছি সেটা হইতেছে এরকম যে, আমাদের
পৃথিবীতে ওজন এত, মঙ্গল গ্রহ পৃথিবীর ভরের এত ব্যাসার্ধ এত হইলে মঙ্গল গ্রহ বস্তুর ওজন কত করছি। একটা কৃত্রিম উপগ্রহ থেকে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা উচ্চতায় ঘুরতেছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান এত দেওয়া উচ্চতা। ওই যে আমরা একটু করলামই আর কি, যে এইটার জন্য যেহেতু জি দিয়ে দিছে, ভি ইকুয়াল টু নট জি এম ইউজ করবো না, ইউজ করবো জি আর স্কোয়ার আর প্লাস এইচ। এইটা যেহেতু জি এর ভ্যালু আমার দেওয়া, আর হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের মানে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ বসাই দিব, শেষ। পরের কোয়েশ্চেন বলতেছে যে এত মিটার দূরত্ব অবস্থিত দুইটা ইলেকট্রনের মধ্যে মহাকর্ষ বল এবং তড়িৎ বল উভয় ক্রিয়া করে, অভিকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ বড় বা হচ্ছে ছোট। এটা তো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের ওই যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যেটা, এটা হচ্ছে কত, জি ইলেকট্রনের দুইটার ভর যদি আমি চিন্তা করি, ভর কিন্তু হচ্ছে আমাদের 9.11 × 10⁻31 কেজি। m1 মানে m স্কোয়ার ধরলাম, যে দুইটা ভর সমান, এতটুকু দূরত্ব আছে। তো এখানেও দূরত্ব আর স্কোয়ার রয়েছে, কিন্তু আমি যখন তড়িৎ বল যাব বা ইলেকট্রিক ফোর্স, তখন কিন্তু এখানে হবে হচ্ছে আমাদের সি, এবং তখন হচ্ছে চার্জ চলে আসবে, দুইটার চার্জ ইলেকট্রন স্কোয়ার আমি ধরলাম, এটা হচ্ছে 1.67 বা 1.6 × 10⁻19 স্কোয়ার, আর দূরত্ব তো ফিক্স। তো এই দুইটা, আর সি এর মান কিন্তু 9 × 10⁹। তো এই দুইটার মধ্যে রেশিও করে আমরা হচ্ছে পাবো কোনটা বেশি কোনটা কম। কথা বুঝে গেছে? তো নর্মালি জাস্ট এখানে ভর আসবে, এখানে কি আসবে, চার্জ আসবে, এটা হচ্ছে পার্থক্য। পৃথিবীর ভর ও চন্দ্রের ভর এত, চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ওই যে করছি, জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার দিয়ে ব্যাসার্ধের মধ্যে কম্প্যারিজন, ভরের মধ্যে কম্প্যারিজন, দেন একটা অভিকর্ষ ত্বরণ জানি আর একটা অভিকর্ষ ত্বরণ ইজিলি বের করে ফেলতে পারতেছি। এইটা দেন এখানে বলছে যে পৃথিবীর পৃষ্ঠ হতে সর্বদা এত কিলোমিটার ঊর্ধ্বে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিক হতে কত আণবিক বেগে প্রদক্ষিণ করে। ভি ইকুয়াল √/g m বা r প্লাস h। মঙ্গল গ্রহ মুক্তিবেগের মান, এটা আসলে ক্যালকুলেশন করে আমাদের পৃথিবীর ভরের সাথে ওইটার ব্যাসার্ধের কতটুকু আর কি, তো ওইটা দিয়ে আমরা মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান কিন্তু বের করতে পারি। 5.1 আসে অ্যাজ ইউজুয়াল, ফর্মুলা √/2g m বাই r। যদি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এত % বাড়ানো হয় তবে দোলনকাল কত হবে। দৈর্ঘ্য এত % বাড়াবো, ইনিশিয়ালি দৈর্ঘ্য ছিল L1 = L, বাড়ানোর পরে L প্লাস L এর 22.5% বা এটা, তো এটা কত দিবে, এটা হচ্ছে 100L প্লাস 22.5L বাই 100, 122.5L বাই হচ্ছে 100। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য, এটা রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য। আচ্ছা, পরিবর্তিত দৈর্ঘ্য এটা দিল। এখন বলতেছে তাহলে হচ্ছে তার দোলনকাল কত হবে, মানে পরিবর্তিত দোলনকাল কত হবে। আমি যদি ওই এই দৈর্ঘ্যটা বাড়াই, দৈর্ঘ্য বাড়ানোর পরে তো এটা L2 আসছে হচ্ছে এত, তাহলে আমরা ধরলাম পরিবর্তিত দৈর্ঘ্য এটা হচ্ছে T2 বাই T1 √L2/L1। তো L2 এর বদলে আমি বসাই দিব 122.5L বাই 100, L1 মানে কত, L, এটা কাটা, T1 কত সেকেন্ড দাও, 2, এটা হচ্ছে T2। তো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া, অভিকর্ষ ত্বরণ দেওয়া, পৃথিবী পৃষ্ঠতে কোনো বস্তুর মুক্তিবেগ 2g m বাই r, এই ফর্মুলা ইউজ করব করে আমরা পাবো হচ্ছে 11 বা 11.2, বা এটাকে লিখছো 1.2 × 10⁴ মিটার/সেকেন্ড। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করলে, এটা নর্মাল কোশ্চেন একটু আগে দেখলাম। তোমার ওজন এত, মঙ্গল গ্রহে কত, মঙ্গল গ্রহের ভর আর ব্যাসের মধ্যে তুলনা করে দিচ্ছে, যে জি এর মানের কারণে ওজনের কি হবে, চেঞ্জ হবে, এটাও দেখছি। পরে বলতেছে যে 20 কেজি ভর একটা বালক 10 মিটার ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দিচ্ছে,
পানি থেকে 5 মিটার উঁচুতে পৌঁছানোর পর তার ওজন কত হবে? মানে পানি থেকে যখন হচ্ছে মানে হচ্ছে সে 10 মিটার ব্রিজ থেকে নদী পানিতে লাফ দিছে, পানি আছে, পানি থেকে 5 মিটার উঁচুতে আছে। তো যখন উঁচুতে আছে তখন কিন্তু সে কিন্তু আর হচ্ছে ইয়ে নাই, মানে সে কিন্তু ভূপৃষ্ঠে নাই, সে আছে কই? শূন্যে। কথা বোঝা গেছে? শূন্য মানে কি? আমাদের হচ্ছে যেটাকে ওই যে আমরা বলি না বায়ু শূন্য অবস্থান, বা হচ্ছে পৃথিবীর বাইরে। ওই নাসার অভিযানে আমরা দেখা যায় যে হচ্ছে স্পেসে মানে হচ্ছে মহাকাশে গেলে কিন্তু মানুষ কিন্তু উড়ে, ওজনহীন অনুভব করে। তো আবার কিন্তু সে হচ্ছে আছে কই? আমাদের হচ্ছে পানিতেও পড়ে না, পানির 5 মিটার উপর আছে, এই শূন্যে আছে সে। তো শূন্যে কিন্তু আমাদের জিয়ের বেদ হচ্ছে আমরা জিরো ধরে ওজনহীন অনুভব করি ওই মুহূর্তটাতে। ওইটা আসলে বিচার করা পসিবল না, বাট চিন্তা করা আর কি। তো তখন তার ওজন আসলে হচ্ছে 0 নিউটন। পানিতে পড়লে তখন আবার ওজন ফিল করবে, ব্রিজে ছিল ওজন ফিল করবে, যখন হচ্ছে পড়ার সময় ফিল করবে। কিন্তু যদি আমি একটা সার্টেন টাইমে আটকাই দিই 5 মিটার উপরে, ওই মোমেন্টে ওটা তো শূন্য অবস্থান করতেছে, ওজনহীন অনুভব করবে, তাহলে এটা হচ্ছে 0 নিউটন। পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীকে ঘিরে ঘূর্ণায়মান একটা উপগ্রহের দূরত্ব দ্বিগুণ করা হলে, উপগ্রহের দূরত্ব দ্বিগুণ করা হলে তার গতিবেগ কি হবে? তো এখন এটা ভালো একটা কোশ্চেন। তো তার উপগ্রহের মানে এমনিতে আমাদের গতিবেগ বা বেগের যে ফর্মুলা সেটা কিন্তু দেয় v √gm/r+s, বা এটা বলতে একটা ডিস্টেন্স আমি চিন্তা করলাম হচ্ছে d, gm/d দেখলাম, এটা হচ্ছে নরমালি বেগ। এখন আমাকে বলতেছে এই পৃথিবীকে ঘিরে ঘূর্ণায়মান একটা উপগ্রহের দূরত্ব দ্বিগুণ, এইটা r+s বুঝা কি? কেন্দ্র থেকে ওই উপগ্রহের দূরত্ব। তো এই দূরত্ব কি করে দিছি? দ্বিগুণ করে দিছি। তো দ্বিগুণ করলে নতুন যে বেগ এটা gm/কত 2d, এটা তো এখান থেকে আমি পাইতেছি 1/√2 বাইরে নিলে √gm/d আসতেছে। তো এটা যেটা এটা কিন্তু কি নর্মাল বেগ v/√2। তাহলে আমাদের যেটা হইতেছে যে উপগ্রহের দূরত্ব দ্বিগুণ করা হলে তার গতিবেগ কত হচ্ছে? ওই b এর 1/√2 গুণ, মানে b যেটা ছিল তাকে √2 দিয়ে ভাগ করা, বা যেটাকে আমরা বলি √2 গুণ কি হবে? কমে যাবে এই জিনিসটা। ভূপৃষ্ঠ থেকে একজন লোক 3 মিটার লাফাতে পারে, চন্দ্রপৃষ্ঠে সে কত উঁচুতে লাফাতে পারে? এই কোশ্চেনটা যথেষ্ট কনসেপচুয়াল এবং খুবই ভালো একটা কোশ্চেন। একটা জিনিস যেটা হইতে হবে যে তার যতই অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হোক না কেন, আমাদের কিন্তু শক্তি যেটা এটা কিন্তু অলওয়েজ সেম থাকে, শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী। তাহলে আমি ধরি যে ভূপৃষ্ঠে MEGEHE, চন্দ্রপৃষ্ঠে গেলে MMGMHM, এটা। তাহলে যে জিনিসটা হইতেছে যে দুই ক্ষেত্রে আমার ধরলাম হচ্ছে আমাদের ওই এটা MGH কি? এটা হচ্ছে পৃথিবীতে বস্তুর ভর যা ভূপৃষ্ঠে মানে চাঁদে গেলে বস্তুর ভর তাই হবে, এটা বাদ। তাহলে GH = GMHM, HM = কি আসতেছে? GE/GM × H। তাহলে এই যে এইটা যেটা এই GE/GM এই ভ্যালুটা এটা আসলে কত দেয়? এই ভ্যালুটা কত? আমরা যে জিনিসটা বলতেছি যে চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 তাহলে GE/GM যেটা এই ভ্যালু কত হবে? 6 হবে। 6 হলে এটা 6 এখানে বসাই দিলে 6 ইন্টু আর পৃথিবীতে কতটুকু 3, কত হবে? 18 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা তো যাই হোক, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন এখানে দেওয়া ছিল এতগুলা, এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করছি। তো এখান থেকে আমরা ফাইনালি যদি একটা আউটকাম চিন্তা করি যে আসলে আমাদের কি হবে, মানে হচ্ছে আমি একটু রিভিউ দিই কি করবো আর কি এই চ্যাপ্টার থেকে। এটা যেহেতু একটা চ্যাপ্টার, এইখান থেকে কোয়েশ্চেন আমার বুয়েটে একটা আসবে, আর গুচ্ছতে দুইটা MCQ থাকে অলওয়েজ, বেশিও থাকতে পারে। আমার বুয়েটে রিটেনে 2টা কোয়েশ্চেন থাকতে পারে। তো টপিকগুলো আমি যদি সামারাইজ করি, নাম্বার 1-এ গিয়ে আমাদের যেটা হবে যে
আমাদের আমি যদি লাস্ট থেকে চিন্তা করি কৃত্রিম উপগ্রহ যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। কৃত্রিম উপগ্রহের বেগ রিলেটেড পর্যায়কাল কত উচ্চতায় ঘুরতেছে এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি আসছে এবং অনেক বেশি আসবেও। দেন আরেকটা কনসেপ্ট মুক্তিবেগ, দেন একটা অঙ্ক দেখছি অনেক বেশি বেগে মারলে ইন্টিগ্রেশন করে আনা, এটা মহাকর্ষীয় বিভব। দেন হচ্ছে আমাদের এইখানে কিছু আছে আর কি ফার্স্টের দিকে হচ্ছে ক্যাপলারের সূত্র, এগুলো লেস ইম্পর্টেন্ট আর কি। মানে যা যা কোয়েশ্চেন সলভ করানো হয়েছে, তারপর মাঝখানে একটা টানেলের যে এই প্রশ্নটা, এটা আগের বারও মানে বুয়েটে 16-17 এই সালে এই কোয়েশ্চেনটা দিয়েছিল 16-17-তে, যে টানেল ঘুরে এরকম দিলে এটার গতি কি হবে, পর্যায়কাল তখন সূত্র আকারে বের করা যায়, T=2π√r³ সব মানেই তো আমি জানি, ভ্যালুগুলো বসাই দিলে 84.5 এইরকম মিনিট আসে আর কি। তো এইগুলা করতে হবে মোটামুটি, যেইগুলা কোর কনসেপ্ট এগুলো সব করতে হবে। বা আমি ক্লাস শেষে যে জিনিসটা আমি বলতে চাইবো যে একটা অধ্যায়ের প্রিপারেশন খুব ভালো মতো হবে কীভাবে, ফার্স্টে আমি কোনো একটা বইয়ের থিওরি ভালো মতো পড়বো, পড়ার পরবর্তী স্টেজে আমি যে কাজটা করব, আমার হাতের কাছে সব বুঝার পরে আমি গাণিতিক পদার্থবিজ্ঞান হইতে পারে, বিভিন্ন বই থাকতে পারে, কনসেপ্ট বুক থাকতে পারে, কিউএনের কোয়েশ্চেন বুক থাকতে পারে, বিভিন্ন কোয়েশ্চেন বুক থাকতে পারে আর কি। তো ওইটা আমি নিয়ে হচ্ছে নিজে সলভ করার ট্রাই করবো, বুঝে যে আসলে আমার কতটুকু আমি বুঝছি, ওইটা সলভ করবো। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করাটা মাস্ট, করলে আসলে আমি আইডিয়া পাই যে আসলে কী টাইপের কোয়েশ্চেন আসে। তো অলরেডি আমরা এই কোয়েশ্চেনগুলো এখানে সলভ করলাম, করে কিন্তু আমরা বুঝতেছি যে আসলে কী টাইপের কোয়েশ্চেনগুলো আসে। তো ওগুলো তো অবশ্যই করবো, এবং নতুন করে কোয়েশ্চেন বানাই যদি দেও, এর জন্য আমাকে কী থাকতে হবে, অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ আসলে নতুন কী টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। এবং ম্যাথগুলো করার উদ্দেশ্য এইটা না যে এই ম্যাথটা করবো, তার মানে এই ম্যাথটার মতো ওই রকম দিলে আমি পারবো না, এইটার থেকে আমি যেন আরেকটু বিস্তীর্ণ দিকে যেতে পারি, এই চিন্তাটাও আমাকে কিন্তু করতে হবে অবশ্যই। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে আমাদের প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী কোনো না কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।